This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাজির হাজির আসামি হাজির, আসামি বাম আমল হাজির। আবার সে এসেছে ফিরে এসেছে ছাই ফেলতে ভাঙা কুলো, ফিরে এসেছে নন্দ ঘোষ। বাড়ি সবই নাকি ইলিগাল ভাবে এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। কলকাতার কার্টন ব্রিজে ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল, মৃতের সংখ্যা বেড়েছে। কার দায়? চেনা অস্ত্রই ব্যবহার করেছিলেন কলকাতার মেয়র, রাজ্যের পুরমন্ত্রী। কিন্তু বহু ব্যবহারে অস্ত্র যে ভোঁতা হয়ে গেছে তা কি খেয়াল ছিল না? যত দোষ নন্দ ঘোষ, যত দোষ বাম আমল। পুরাণ বলে অপরাধ করতেন শ্রীকৃষ্ণ, আর দোষ হতো নন্দ ঘোষের। বালক কৃষ্ণ ওর বাড়ির থেকে চুরি করে মাখন খেতেন, আর সবাই বলতো নন্দ ঘোষের আদরেই নাকি শ্রীকৃষ্ণ এরকম ননি চোরা হয়েছেন। দাপড়ের নন্দ ঘোষ এই ঘোরকলিতেও কিন্তু সমান প্রাসঙ্গিক। বাংলার প্রচলিত প্রবাদগুলোর মধ্যে অন্যতম কি, ওই যত দোষ নন্দ ঘোষ। এবার যে যত দোষ করুক না কেন সব নন্দ ঘোষের ঘাড়েই যায়। এই প্রবাদের সহজ অর্থ হচ্ছে দুর্বল মানুষের ঘাড়ে দোষ চাপানো। আবার অনেকের মতে সব দোষ ঘুরে ফিরে একজনের ঘাড়ে চাপানো মানে দোষ চাপানোর মতো একটা শক্তপোক্ত কাঁধ পাওয়া। ঠিক যেরকম তৃণমূল পেয়েছে 2011 সালে ক্ষমতা এসছে তারা, তারপরে এতগুলো বছর চলে গেছে কিন্তু কাঁধ বদল হয়নি। যখনই যে কোনো দোষ ধরা পড়েছে সব দোষ ওই 34 বছরের বাম আমলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। 2011 সালের আগে যা যা বেআইনি কাজ সব সিপিএম করে এখন চুপারস্তম সেজে বসে আছে। যদি খাতা খোলা হয়, ফাইল খোলা হয়, তাহলে দেখা যাবে যে কাজের কাজ কিছু করেনি, অকাজের কাজ করে গেছে। সব ব্যাপারে সিপিএমের সময় দুর্নীতি শুরু হয়েছে। সারদা থেকে আরম্ভ করে তার আগে অনেকগুলো চিট ফান্ড সব সিপিএম আমলে রয়েছে। বামফ্রন্ট সরকারের খাদ্য দপ্তর বা রেশন দুর্নীতি নিয়ে যদি আন্দোলন করতে হয়, অন্য কোথাও যেন রাস্তাঘাট ডিস্টার্ব না করে, শুধুমাত্র ফরওয়ার্ড ব্লক অফিসের সামনে বিক্ষোভ করে। খাদ্য দপ্তরের দুর্নীতি বাম আমল থেকে চলে এসছে। ফিরহাদ হাকিম কি ভেবেছিলেন যে সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে? 34 বছরের বাম আমলের ঘাড়ে যেভাবে তারা এতদিন ধরে দোষ টোষগুলো চাপিয়ে যে এসছেন আর কি, ঠিক সেই রকমভাবে এই যে গার্ডেন ব্রিজে যা ঘটলো, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের এতজন সহনাগরিককে আমরা হারালাম, সেই দোষটাও ওই বাম আমলের ঘাড়েই চাপানো যাবে? রাজ্যের পুরমন্ত্রী কলকাতার মেয়র তিনি কি বোঝেননি যে ডাস্টবিন উপচে পড়ছে? ও বলে না যে ছাই ফেলতে ভাঙা কুলো, সব ওই ভাঙা কুলোয় করে যেখানে ফেলা হচ্ছে সেখানে ফেলার জায়গা আছে কি? এবার তো গিয়ে ঘরের মধ্যেই পড়ছে মনে হচ্ছে। যেভাবে সবাই আস্থা করে ময়লা আবর্জনা ফেলেন, সেভাবেই তো যাবতীয় দোষ ত্রুটি দুর্নীতি আর যাবতীয় যা যা দুর্বলতা যা যা তাদের দিকে ধেয়ে এসছে, সব অভিযোগ ওই বাম আমলের দিকে ছুঁড়ে ফেলতে ফেলতে ডাস্টবিন উপচে পড়ে এখন ঘরের মধ্যেই যে পড়ছে, সেটা কি ফিরহাদ হাকিম বোঝেননি যে পুরনো ডাস্টবিনের বদলে নতুন ডাস্টবিন বসে গেছে? 2011 সালে রাজ্যে বামফ্রন্ট সরকারের পতন হয়েছে। 34 বছর তারা শাসনে ছিল, তারপর বাম বিদায়। কিন্তু তার আগে অনেক আগের থেকে কলকাতা পুরসভায় তো বাম জমানার অবসান হয়ে গেছে। খেয়াল করে দেখুন, হিসেব বলছে মাঝখানে 5টা বছর বাদ দিয়ে 19 বছর কলকাতা কর্পোরেশন দখলে রেখেছে বর্তমান শাসক। ঠিক বলছি, একদম লাস্ট 19 বছর, মানে মাঝখানের 5 বছর আর 19
24 যদি ধরেন, 2000 সালে সুব্রত মুখোপাধ্যায়, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, তারপরে 8 বছর শোভন চট্টোপাধ্যায়, আর তারপরে তো ফিরহাদ হাকিম। মাঝখানের ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময়টা বাদ দিলে 19 বছর শাসক দলই কিন্তু এই কলকাতার দেখভাল করছে। 2000 সালের 12ই জুলাই মেয়রের চেয়ারে বসেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। 2005-এ সিপিআইএমের বিকাশ ভট্টাচার্য মেয়র হলেও 2010-এ পুরসভায় আবার পালা বদল হয়। 2010 থেকে টানা 8 বছর মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এবং বর্তমান মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিন্তু দুবার মেয়র পদে বসে নেই করে 5.5 বছর কাটিয়ে দিয়েছেন। তাহলে সব দোষ বামেদের, একথা বলা যায় কি? ডাস্টবিনে দায় চাপানোর চেষ্টাটা একটু বেশি কষ্টকল্পিত হয়ে যাচ্ছে না? 5 বছর স্যাংশনের পরে 5 বছর পরে তার ফার্দার রিনিউয়াল দরকার। 5 বছরটা আরও 5 বছর তাকে এক্সটেন্ড করা যেতে পারে, তারপরে তার আর এক্সটেন্ড করা হয় না। কিন্তু খুব বিশেষ ক্ষেত্রে, খুব লিমিটেশনের ক্ষেত্রে সেটা এক্সটেন্ড করা অনেক সময় হয়, সেটা বিশেষ কারণ থাকলে। ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন রয়েছে, কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ করার জন্য কিছু মানুষ এখনো রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে গঠনমূলক, একেবারে সম্পূর্ণভাবে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। দেখুন, কলকাতা পুরসভার এই প্রাক্তন টাউন প্ল্যানারের কথা থেকেই তো স্পষ্ট যে গার্ডেন রিচে এই দুর্ঘটনার দায়টা বাম আমলের ঘাড়ে চাপানো সম্ভব নয়। কারণ সরকারি নিয়মে যদি প্ল্যান স্যাংশন হওয়ার পর তার বৈধতা মাপা হয়, তাহলে খুব বেশি হলে 10 বছর, মানে তার মধ্যে বাড়ি তৈরি করতে হবে। যদি তার মধ্যে নির্মাণ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তার কমপ্লিশন সার্টিফিকেট নিতে হবে। আর যদি না হয়, ওই 10 বছর পর আবার রিনিউ করতে হবে সেই প্ল্যানটাকে। তাহলে এই বাড়ির প্ল্যান 2014 সালে পাস হওয়ার কথা। এবার নিয়ম বলছে যে কোনো বাড়ি তৈরির জন্য প্রথমে বিএলআরওর অনুমতি লাগে। জমি, মৌজা, দাগ আর মিউটেশন নম্বর খতিয়ে দেখে অনুমতি দেয় ভূমি দফতর। আর তারপর সাইট প্ল্যান, যেখানে বাড়ি তৈরি হবে সেই এলাকার রাস্তার মাপ, এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কতটা জায়গা ছাড়তে হবে, কতটা বাইরে তৈরি করা যাবে, এই সমস্ত বিষয়গুলো সব খতিয়ে টতিয়ে দেখে চূড়ান্ত অনুমতি দেয় পুরসভা। এখানেই শেষ নয়, বিল্ডিং তৈরি শেষ হয়ে গেলে কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি দেয় পুরসভা। বহুতল পরিদর্শন করে পুরসভার এই অফিসাররা যদি বোঝেন কোনো বেআইনি কাজ হয়েছে বা নির্মাণের মধ্যে কোনো বেআইনি অংশ রয়েছে যেটা নিয়ম মেনে হয়নি, তাহলে কিন্তু পুরসভার ক্ষমতা আছে সিসি আটকে দেবার, এবং সবথেকে বড় কথা, যেটা নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছে সেই অংশটা ভেঙে দেওয়ার। যে বাড়িটা ভেঙে পাশের বস্তির ওপর পড়েছে না, সেটার বিল্ডিং স্ট্রাকচার মানে খাঁচা তৈরি হয়ে গেছিল, সবকটা ফ্লোর পিলার গেঁথে তৈরি হয়ে গেছিল। গত বছর 22শে ডিসেম্বর টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছিলেন যে গার্ডেন রিচে যেভাবে অসাধু প্রমোটাররা পুকুর ভরাট করে চলেছেন, তাতে এই এলাকাটা অচিরেই গ্যাস চেম্বারে পরিণত হবে। টোটাল 15 নম্বর বোরোতে কত পুকুর ছিল, সেই পুকুরগুলো 1 সপ্তাহের মধ্যে অ্যাসেসমেন্ট নাম্বার এবং রেকর্ড আমার টেবিলে হওয়া উচিত। 15 নম্বর বোরো, বিশেষ করে বোরো এক্সিকিউটিভ শুনছেন, দিস হ্যাজ টু বি ডান উইদিন নেক্সট উইক। আমি এই যে অসভ্যতাগুলো হচ্ছে প্রমোটার বা ইলিগাল ফিল আপ, আমি অনেক রিকোয়েস্ট করছি যে দয়া করে করবেন না, ওটা গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম কেএমসি, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না হচ্ছে, আমি কিছুই জানি কতদিন ধরে হচ্ছে বাড়িটা সেটাও জানি। মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে, আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার নলেজেই নেই। এটা বিভিন্ন রেট আছে, 500 টাকা, 600 টাকা, 700 টাকা করে স্কোয়ার ফুট। কার ঘাড়ে যায় টাকাটা? যারা ফ্ল্যাট বুকিং করছেন। ফলে এটা মিলে জুলে এই সরকারটা, এই পুরসভা মানুষকে মারার কাজ করছে, সমাজ বিরোধীদের জন্ম দিচ্ছে, পুলিশকে ওপেন ছুট দিয়েছে। দেখছেন তো, পুলিশ ওখানে যেতে দিচ্ছে না। প্রমোটারকে অ্যারেস্ট করলে হবে নাকি? ওখানকার কাউন্সিলরকে অ্যারেস্ট করতে হবে।
কারণ ওখানকার কাউন্সিলর প্রমোটার যদি সত্য কথা বলেন তাহলে বেরিয়ে যাবে যে কীভাবে তারা এই বেআইনি কাজে মদত দিয়েছে। যদি ধরেও নিই যে বাম আমলে তৈরি হয়েছে, তো বিগত 14 বছর ধরে তো যে বাড়ির থেকে ওরা ট্যাক্স নিয়েছেন, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? নিয়ম কানুন কিছু মানা হয় না, শুধু পয়সা দিলে সব কাজ হয়। পয়সা ফেকো তামাশা দেখো, এটা হচ্ছে কলকাতা পুরসভা। দেখুন, গার্ডেন রিচে যে অবৈধ নির্মাণ হচ্ছে এ ব্যাপারটা অনেক অন্তত মাস তিনেক আগের থেকেই তো জানতেন ফিরহাদ হাকিম। তাহলে আজকের এই বহুতল ভেঙে এতগুলো মানুষের মৃত্যুর দায় কার? এলাকার কাউন্সিলর কি দায় এড়াতে পারেন? কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের মধ্যেই এই গার্ডেন রিচ এলাকাটা পড়ে। বিরোধীরা কি বলছেন? বলছেন যে এলাকার কাউন্সিলর শামস ইকবাল নাকি মেয়রের ঘনিষ্ঠ। 2020 সালে 3.5 কোটি টাকার গাড়ি নিয়ে পুরসভায় গিয়েছিলেন কাউন্সিলর শামস। দেখুন, তিনি যেতেই পারেন, তার কত টাকা থাকবে, তিনি সেই টাকা দিয়ে কোন গাড়ি কিনবেন এবং সেই গাড়ি নিয়ে তিনি কোথায় যাবেন, এর পুরো অধিকার তার আছে, আইনসম্মত অধিকার আছে। রোজগারটা যদি আইনসম্মত হয় তাহলে সেটা খরচ করাও তো আইনসম্মত অধিকার। ফলে এটা নিয়ে এমনিতে কিছু বলার নেই। কিন্তু আম জনতা তো বটেই, দলীয় কাউন্সিলররাও নাকি শামসের গাড়ি দেখে হাঁ হয়ে গেছিলেন। লোকে বলে এরকমভাবে মানুষকে চমকে দেওয়ার কাজটা নাকি শামস ইকবাল খুব ভালো পারেন। গত পুরো ভোটে 98% ভোট পেয়েছিলেন শামস। খেয়াল করে দেখুন, 98%, 200% কীভাবে যে ফসকে গেছিল ভগবান জানে। কিন্তু 98% ভোট পাওয়া এই বাজারে, দেখুন যারা খেলাধুলো করেন না তারাও বলেন যে এই গলির ক্রিকেটেও ক্যাম্বিস বল হোক বা এমনি রাবারের বল হোক, যা খুশি হোক, তাতেও সেঞ্চুরি করাটা একটা কৃতিত্বের ব্যাপার। ঠিক সেরকমই পুরো ভোটে সে যে এলাকাই হোক 98% ভোট পাওয়াটা এটা কিন্তু একটা বিরল কৃতিত্ব। সেটা তিনি করে দেখিয়েছেন। অবশ্য শামস পারেন, কারণ তিনি তো প্রভাবশালী পরিবারের সন্তান এবং তার এই ঐতিহ্য আছে, পারিবারিক ঐতিহ্য। তার বাবা মুন্না ইকবাল ছিলেন ওই এলাকার ডাকসাইটে নেতা। তার বিরুদ্ধে ওই 2013 সালের 12ই ফেব্রুয়ারি হরিমোহন ঘোষ কলেজে ছাত্র নির্বাচনের দিন যে গণ্ডগোল হয়েছিল এবং সেই দিন যে গুলি চলেছিল পুলিশের ওপর, সেই গুলি চালানোর ঘটনায় কিন্তু এই মুন্না ইকবাল অভিযুক্ত ছিলেন। এবার মুন্না ইকবালের ছেলে শামস গেমিং আপ প্রতারণার মূল অভিযুক্ত আমির খানের সাথে শামসের ঘনিষ্ঠতা রয়েছে বলে সেই সময় অভিযোগ উঠেছিল। এরকম একজন কাউন্সিলর যার প্রভাব প্রতিপত্তি নিয়ে সব সময় খবর হয়েছে, তিনি জানতেন না তার এলাকায় এরকম বেআইনি নির্মাণ চলছে। আচ্ছা, এই রকম একজন কাউন্সিলর যার প্রভাব প্রতিপত্তি এবং তার এই এলাকায় বিভিন্ন বিষয়াশয়ের মধ্যে তার বেশ খুঁটিনাটি ব্যাপারগুলোর খোঁজ খবর রাখা নিয়ে যে সব সময় খবর হয়েছেন, তিনি জানতেন না যে তার এলাকায় এরকম বেআইনি নির্মাণ চলছে। তিনি না হয় একজন কাউন্সিলর, পুরসভার যে বিভিন্ন অফিসাররা আছে তারা কি করছিলেন? মেয়র তিনি জানা সত্ত্বেও কি করে এই 3 মাস আগে তিনি বলেছিলেন, তারপরের মাঝের সময়টায় ঠিক কি চেষ্টা করেছিলেন তিনি গোটা বিষয়টা সামলানোর জন্য? এই গোটা বিষয়টা একদিকেই নির্দেশ করছে, জানেন তো, যে একটু যদি সচেতনতা থাকতো না কোথাও গিয়ে, একটু যদি উদ্যোগ থাকতো, তাহলে হয়তো কাল মাঝরাত্রে এভাবে আমাদের এতজন সহনাগরিককে আমাদের হারাতে হতো না। আমাদের এই গোটা বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে মনের মধ্যে, অনেকগুলো প্রশ্ন। এলাকার মানুষের মনেও প্রশ্ন রয়েছে, আমাদের মনেও প্রশ্ন রয়েছে। চারপাশে যারা দেখছেন স্বাভাবিকভাবেই কেউই তো চান না তাদের সহনাগরিকরা এইভাবে বেঘোরে প্রাণ হারান, তাই প্রশ্ন তো অনেক আছে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতার মহানাগরিক মেয়র শ্রী ফিরহাদ হাকিম। ববিদা, আপনার কাছে এইটাই শুধু জানার যে এই গোটা বিষয়টা কাল রাত্রে ঘটেছে, আজকে এতটা সময়ের মধ্যে নিশ্চিতভাবেই আপনি খোঁজ খবর নিয়েছেন, নিজের মতো করে পরিদর্শনেও গেছিলেন। আপনার চোখে গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে, কি কারণে ঘটলো, কারা দায়ী এবং এটার পরিপ্রেক্ষিতে আপনার আজকের এই মুহূর্তের ভাবনা চিন্তা কি? আমি আপনাকে বলি, এটা অত্যন্ত বেদনাদায়ক। তার কারণ একজন ইললিগাল কনস্ট্রাকশন করছিল, তার বাড়িটা ভেঙে পড়ে
গরিব মানুষ যারা পাশাপাশি টালির বাড়িতে থাকতো তাদের বাড়ির ওপর এসে পড়ে এবং তাদের বিনা দোষে প্রচুর মানুষ ইনজোর্ড এবং অনেকগুলো মানুষ তারা প্রাণ হারালো। আমাদের যে অঞ্চলগুলোয় এরকম অ্যাডেড এরিয়া, এগুলো বিশেষ করে যেখানে এই ইলিগাল কনস্ট্রাকশনগুলো হয়, এটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সামাজিক সমস্যাটা বামফ্রন্টের থেকে শুরু হয়েছে, কিন্তু এখনও 100% আমরা বন্ধ করতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য। আমি চাই মনে প্রাণে যে ইলিগাল কনস্ট্রাকশন সব বন্ধ হয়ে যায়, কিন্তু যত মানুষের ওপর আমাকে ডিপেন্ড করতে হয়, এসির ওপর ডিপেন্ড করতে হয়, এইর ওপর ডিপেন্ড করতে হয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ওপর ডিপেন্ড করতে হয়, ডিজির ওপর ডিপেন্ড করতে হয়, 100% আমরা প্রুফ মানে একবারে ফুল প্রুফ করতে পারছি না। সেই জন্য এরকম ঘটনা নিশ্চিতভাবে শিবালিকে হয়েছে, অন্য কলকাতা অন্য জায়গায় হয়েছিল এবং দুর্ভাগ্যবশত এখন আমার সময়ও এটা একটা হলো। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। ববিদা, আজ থেকে মোটামুটি 3 মাস আগে 22শে ডিসেম্বর আমার যতদূর মনে পড়ছে, সেদিন আপনি টক টু মেয়র অনুষ্ঠানে বলেছিলেন যে এই গার্ডেনরি চত্বরে এইভাবে বেআইনি নির্মাণ এবং মানে অবৈজ্ঞানিকভাবে পুকুর ভরাট বেআইনিভাবে, এর ফলে গোটা জায়গাটা একটা গ্যাস চেম্বারে পরিণত হতে চলেছে। তো এই খবর, তার মানে এই পরিস্থিতি যে তৈরি হচ্ছে এটা আপনারা জানতেন, কেন তারপরেও ব্যবস্থা নেওয়া সম্ভব হলো না, বা কতটা আপনি অন্য ক্ষেত্রে নিতে পেরেছেন আমি জানি। ব্যবস্থা নেওয়া সম্ভব, একটা মেয়রের পক্ষে প্রত্যেকটা গলিতে ঘুরে ঘুরে ব্যবস্থা নেওয়া যায়, একটা মেয়রের পক্ষে করা যায়। আমি নিশ্চিতভাবে যারা অফিসার তাদের শোকজ করা হয়, তাদের কাউকে সাসপেন্ড করা হয়, আবার কোর্টে গিয়ে তারা রিলিফ পেয়ে নেয়, কিন্তু 100% তো আমি মানুষের ওপর ডিপেন্ড করতে হয়। এটা 100% যদি করা যেত তাহলে তো আজকে ভারতবর্ষের কোনো মিউনিসিপ্যালিটিতেই আর ইলিগাল কনস্ট্রাকশন হতো না, কিন্তু দুর্ভাগ্য যে অনেকটা আটকেছি। আমি সেই জন্য বারবার আমার বিল্ডিং ডিপার্টমেন্টকে বলি যে আপনারা একদম যখন শুরু হচ্ছে সেই সময় অ্যাকশান নিন, কিন্তু আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের ওপরে, এবং সব মানুষ অ্যাক্টিভলি কাজ করে বলে আমার মনে হয় না। এই যে মানুষের উপর ডিপেন্ড করার কথা বলছিলেন, এই মানুষের সাথে ধরুন মেয়র হিসেবে আপনার ডাইরেক্টলি সবার সঙ্গে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রাখা সম্ভব না, আবার সম্ভবও সেটা কাউন্সিলরের মাধ্যমে, কারণ তারা তাদের দায়িত্ব এলাকাগুলোতে নিজেদের যোগাযোগটাকে বাড়িয়ে রাখা। এবং কাউন্সিলররাও সব গলির মধ্যে কাউন্সিলরের পক্ষে যাওয়া সম্ভব না, গেলেও কোন বাড়িটা লিগ্যাল হচ্ছে কোন বাড়িটা ইলিগ্যাল হচ্ছে এটা একটা কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব না, বা আমাদের অ্যাক্টও সেই পারমিশন দেয় না যে কাউন্সিলররা ইন্টারফেয়ার করবে অ্যাডমিনিস্ট্রেশনে। সুতরাং অ্যাডমিনিস্ট্রেশনটাকে অ্যাডমিনিস্ট্রেশনের মতনই চলতে হবে। কাউন্সিলররা মানুষের রিপ্রেজেন্টেটিভ, তারা হয়ে আমার এলাকায় জল নেই, আমার এলাকায় লাইট নেই, আমার এলাকার রাস্তা খারাপ, আমার এলাকায় ড্রেনেজ সিস্টেম খারাপ, আমার এলাকায় কনজারভেন্সি সার্ভিস হচ্ছে না, এইগুলো জেনারেল যে মানুষের জন্য সেগুলো করবে। বা অনেক মানুষের ইন্ডিভিজুয়াল যখন কাউন্সিলরের কাছে যায় তারা আসে, এর মিউটেশন হচ্ছে না কেন, ওর বিল্ডিংটের ডিপার্টমেন্টের থেকে প্ল্যানটা স্যাংশন হচ্ছে কেন, এগুলো হয়। কিন্তু কাউন্সিলরের পক্ষে ইলিগাল বিল্ডিং কোনটা হচ্ছে আর কোনটা লিগাল কোনটা ইলিগাল এটা জানা অ্যাক্টেও নেই বা আইনেও নেই আর প্রসিডিওরেও নেই। কিন্তু ববিদা, একটা কথা বলুন আপনি আমায়, যে মানে যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন বা অন্যান্য মিউনিসিপ্যালিটিতেও থাকেন তারা জানেন বাড়িতে একটা পাঁচিল তুললেও কাউন্সিলর হাজির হয়ে যান, সেখানে একটা বাড়ি সে পারমিশন ছাড়া উঠে যাচ্ছে, তারা জানতে পারছেন না। এটা হচ্ছে আপনি যেরকম আমি আপনাকে বলি, যেরকম আপনি একজন সৎ সাংবাদিক, আমি আপনাকে বহু বছর ধরে চিনি, কিন্তু আবার এরকমও সাংবাদিক আছে যারা সাংবাদিকতা করে ব্ল্যাকমেলিংয়ের জন্য, সেরকম সাংবাদিকও আছে। সেরকম কিছু কাউন্সিলর আছে যারা ওই পাঁচিল তুলতে গিয়ে রং করতে গেলে টাকা নেয়, আবার এরকম বেশিরভাগই কাউন্সিলর আছে যারা এসবের মধ্যে থাকে না। সব প্রফেশনেই খারাপও আছে ভালোই আছে, কারণ রাস্তায় যখন আপনি যাবেন, স্মুথ রাস্তায় আপনি যাচ্ছেন, গাড়িতে ঘুমিয়ে পড়বেন, একটা জায়গায় যখন গর্ত দেখবেন তখন এই বাবা রাস্তাটা খারাপ, কিন্তু তার আগে কিন্তু 10 কিলোমিটার স্মুথ রাস্তা এলেন সেটা তখন খেয়াল করেন না। আপনি রাস্তার কথা বলছিলেন ববিদা, স্মুথ রাস্তা, এবার আপনাদের সঙ্গে কথা বললে আপনারা স্মুথ রাস্তাটা যখন হয়েছে ততটা হচ্ছে তৃণমূল আমলে, আর ওই গর্তের সময়টা বাম আমলে। এইবারের ক্ষেত্রেও কিন্তু আপনারা তাই বলছেন। না, বাম আমলের ভূত আপনাদের ছাড়ছে না। আমি তা বলছি না, যেটা আমি যেহেতু
আমি যেহেতু বাম আমল থেকে আছি, ওখানে এমন হয়েছে আর্থসামাজিক কারণে সেই সময় এইগুলো উঠেছিল, মানে এই প্রবণতাটা উঠেছিল। কিন্তু এখনও কিছু কিছু আছে যেটার জন্য আজকে এই ঘটনাটা ঘটলো। এবং আমি সত্যি সত্যি এটা নিয়ে কালকে সারা রাত আমি জেগে ওখানে বসেছিলাম। আমাকে কমিশনার বললো যে আপনার চোখ পড়েনি। আমার চোখ পড়েনি কারণ অ্যাংজাইটি, যে কটা মানুষ মারা যাবে, আমি কতগুলো মানুষের মৃত্যু দেখব, সে কটা বেরোচ্ছে, কখন বেরোবে, এই অ্যাংজাইটিতে আমার চোখ পড়েনি। এই মাঝখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময়কালটা বাদ দিলে সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, তারপর আপনি, পুরোটাই তৃণমূলের সময়টা। ফলে এর দায় কি আপনারা কোথাও গিয়ে এড়াতে পারেন? না, এটা 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 সামাজিক হয়েছে। আমার সময় যে রিফর্মসগুলো হয়েছে তাতে বিল্ডিং প্ল্যান পেতে কারোর কোনো অসুবিধা হয় না। যে যারা টাকার জন্যে এইসব ফালতু পাড়ার প্রমোটার ধরছে তাদের জন্যেও বাংলার বাড়ি করে দেওয়া যায়। কিন্তু কিছুটা সামাজিক, যে তারা এগিয়ে আসে না, যে টালির বাড়ি যে লোকটা চাইছে যে বাড়িটা করি, সে এগিয়ে আসলেই কিন্তু বাংলার বাড়ি পেয়ে যায় যদি তাকে টাকা নাও থাকে। কিন্তু এটা একটা সামাজিক, মানে কী বলবো, সামাজিকভাবে আমাদের একটা যেন ব্যাধি ধরে গেছে এবং সেটা সম্পূর্ণভাবে সারানো হয়নি। যে এই বাড়িটা নির্মীয়মান ছিল, পাশের বস্তি ছিল, ঠিক আছে, কিন্তু যদি ওই বাড়িটায় লোকজন চলে আসতো এবং তারপরে এই ঘটনাটা ঘটতো, মানে কি ঘটতো বুঝতে পারছেন আপনি? নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মানুষের প্রাণ যেতে পারতো। ফলে আপনারা কি মেজর কোনো এবার অন্তত ওই অঞ্চলটার জন্য কোনো স্পেশাল ড্রাইভ নেবেন? নিশ্চয়ই। আমি ওই অঞ্চল না, আজকে আমি ডিজিকে বলেছি যে যত ইললিগাল আছে, কারণ এর আগেও যেগুলো হয়েছে সেগুলো সার্টিফাই হয়নি, তো কোনো এলবিএসকে দিয়ে সার্টিফাই হয়নি, যেগুলো ইললিগাল বাড়ি হয়েছে, সব ইললিগাল বাড়িগুলো নোটিশ দিন। সেগুলোকে যদি তারা কোর্টে যায় তাহলে আমরা বলবো ঠিক আছে, কারণ আমি অনেকগুলো ভাঙতে গেছি যেগুলো কোর্টের প্রোটেকশন পেয়েছে ওরা। সুতরাং আমরা যাব, যে বলবে ঠিক আছে, তাহলে আপনি যখন কোর্ট থেকে বলছেন আমরা করো, আপনি স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিন ফ্রম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এমনিতে ধরুন এর বাইরেও এর তো একটা পলিটিক্যাল ইম্প্যাক্টও থাকে। ভোটের ঠিক আগে এরকম একটা ঘটনা, এটা আপনাদের চিন্তা কি আর একটু বাড়িয়ে দিল? না, এটার সাথে মানুষও জানে যে আমি সিনসিয়ারলি কর্পোরেশন চালাচ্ছি, আমি করাপশান করি না। যদিও বিজেপি বারবার করে আমার উপরে স্ট্যাম্প মারতে চায়, সেই জন্য বারবার ইডি সিবিআই আমার কাছে পাঠায়। ইললিগালি আমাকে জেলও খাটিয়েছে, যেটা পরে বিরোধী দলনেতা বলেছে এটা ষড়যন্ত্র, কিন্তু আমি জেল খেটেছি। ওনার চার্জশিট দূরের কথা, ডাকাই হয়নি। যাই হোক, সেগুলো নিয়ে এখন আলোচনা নয়। কিন্তু আমাকে স্ট্যাম্প মারে, যেহেতু আমার নাম ফিরাদ হাকিম, আমি এপিজে আব্দুল কালামের আত্মীয় হতে পারি না, আমি দাউদ ইব্রাহিমের আত্মীয় হব, এটা ওদের এখন পলিসি। এই সমালোচনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই যে ওয়ার্ডটা 134 নম্বর, এখানে শামস ইকবাল, আপনার ছত্রছায়া আছে, আপনার স্নেহধন্য, এবং যার ফলে এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে। এমনকি ওই গেমিং কাণ্ডে আমির খানের সঙ্গে যোগাযোগের কথা উঠেছিল, এর বাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অনেক কিছু হতে পারে, গেমিং ফেমিং, যেহেতু ওই আবার বললাম যে গেমিং মানে হচ্ছে যে যেহেতু আমির খান, তার আমরা সবাই আত্মীয়, এটা তো বিজেপি করবেই। কালকে শাহজাহানকেও আমার আত্মীয় সাজিয়ে দিতে পারে। ববিদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তবে মানে আমরা নিশ্চিত যে কোথাও গিয়ে হয়তো প্রশাসনের তরফ থেকে এইবার অন্তত এই উদ্যোগটা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আমাদের আর দেখতে না হয়, আর কোনো সহনাগরিককে আমরা যেন না হারাই। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, ফিরাদ হাকিম স্বীকার করলেন যে কিছু কিছু কাউন্সিলর আছেন যারা বাড়ির পাঁচিল তুললে বা বাড়ি রং করলেও চলে আসেন, হাজির হয়ে যান। কেন হন সে তো সবাই জানেন, সেই জন্য আর আলাদা করে কিছু বলার দরকার পড়ে না। কিন্তু জানা সত্ত্বেও এই সমস্ত কাউন্সিলরকে সহ্য করেন কেন? ভোট ব্যাংকের কথা ভেবে? আচ্ছা, ভোট ব্যাংকের কথা ভেবে অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ? আলটিমেটলি তো এই যে বললেন, সারা রাত দু চোখের পাতা তিনি এক করতে পারেননি, আতঙ্কে ভেতরে ভেতরে থরথর করে কেঁপেছেন যে আর কজন ভেতরে আটকে রয়েছেন, কজনের প্রাণ যাবে। এই পরিস্থিতিটা তাকেই তো দেখতে হয়েছে, তাকেই সহ্য করতে হয়েছে। যাদের বাড়ি শূন্য হলো তাদের কথা তো ছেড়ে দিন, কিন্তু এই বিষয়টার অভিঘাত থেকে তিনি কি মুক্ত থাকতে পারলেন? তাই না?
আলটিমেটলি তো গোটা বিষয়টা কোথাও না কোথাও ধাক্কা দিয়েই যায়। তাহলে এখন কি মনে হচ্ছে এই ধরনের লোকগুলোকে ছাড় দিয়ে ভালো কাজ করছেন? দেখো, যে কোনো বাড়ি না দাঁড়িয়ে থাকে তার ভিতের ওপর, এটা খুব স্বাভাবিক। এটার জন্য সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার দরকার হয় না। আপনি আমি সবাই জানি, আমরা জানি যে ভিত যদি দুর্বল হয় তাহলে যে কোনো নির্মাণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। জনপ্রতিনিধিদের মধ্যে কাউন্সিলরদের যতটা সহজে জনতা দেখা পায়, বিধায়ক সাংসদদের কাছে পৌঁছানোটা ততটা সহজ নয়। জল, আলো, রাস্তাঘাট এসব নিয়ে কোনো অভিযোগ থাকলে কাউন্সিলরদের কাছেই মানুষ দৌড়য়। সেই কাউন্সিলরের ভাবমূর্তি নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে সংশ্লিষ্ট দলের লাভ না ক্ষতি? এই লাভ ক্ষতির অঙ্ক কষতে বসলেই কিন্তু রাজনীতিকে ঠেকানো যায় না। গার্ডেন রিচের কাউন্সিলর শামস ইকবালকে আড়াল করার যে অভিযোগ উঠছে, তার পেছনে কি রাজনীতি নেই? লোকসভা ভোটের আগে শামস ইকবালের মতো দাপুটে কাউন্সিলরকে লক্ষ্য করে বিরোধী আক্রমণের পেছনেও যেরকম রাজনীতি থাকতে পারে, তেমনি শামস ইকবালকে আড়াল করার চেষ্টা যদি হয় তাহলে তার পেছনেও রাজনীতি থাকতে পারে। ফিরহাদ হাকিম অন রেকর্ড কিন্তু বলেছেন, কলকাতার কোন গলিতে কোন নির্মাণ হচ্ছে সেটা বৈধ নাকি অবৈধ তাই হিসেব রাখা কোনো কাউন্সিলরের পক্ষে সম্ভব নয়। কলকাতার মেয়র তো সব কাউন্সিলরকেই বেনিফিট অফ ডাউট দিয়ে ফেললেন, তাই না? এত বড় একটা দুর্ঘটনার পর কাউন্সিলররা যদি ভেবেও থাকেন যে এলাকায় কোথায় কিভাবে নির্মাণ হচ্ছে, বেআইনি কিছু হচ্ছে কিনা, তার এলাকায় কিছু ভেঙে ঠেঙে আবার পড়বে কিনা, আবার একটু খোঁজ খবর নেবেন, উদ্যোগী হবেন, মেয়রের কথার পর তারা কি ঝাড়া হাত পা হয়ে যাবেন? দুর্ঘটনা ঘটলেও তো কেউ তাদের দায়ী করতে পারবে না, তাদের সার্টিফিকেট তো দেওয়া হয়ে গেছে। এটা যদি তারা বুঝে যান, আর কেউ কষ্ট করে খোঁজ খবর নেবেন? অথচ দেখুন, নেবেন অবশ্য ঠিকই, তাদের একটুখানি ওই মেয়রেরই কয়েকদিন আগের কথাগুলো মনে করতে হবে, যেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন, এলাকায় যদি বেআইনি নির্মাণ হয় বা যদি এরকম পুকুর টুকুর বোঝানোর মতো কোনো কাজ হয়, তাহলে কিন্তু সংশ্লিষ্ট যে কাউন্সিলর তার দায় গোটা বিষয়টা দেখার। আজকে পরিস্থিতি একটু বদলেছে, হয়তো তার অন্যরকম মনে হচ্ছে অন্তত এই বিশেষ ক্ষেত্রটায়, কিন্তু ইন জেনারেল তিনি কিন্তু কাউন্সিলররা যে এই ব্যাপারগুলোর জন্য দায়ী থাকবেন সেটা অতীতে বলেই দিয়েছেন। ফলে সাধু সাবধান, কেউ ছাড় পেলে কেউ ছাড় পাবে, মানে সবাই ছাড় পাবে এরকম ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। আইন এক এক সময় এক এক রকম হয় আর কি, পরিস্থিতি অনুযায়ী কারুর ক্ষেত্রে বদলেও যেতে পারে প্রতিক্রিয়াটা। সুতরাং চান্স নেবেন না প্লিজ, চান্স নেবেন না আরও একটাই মাত্র কারণে, যদি চান্স নিয়ে ফেলেন বলা তো যায় না আবার কবে কলকাতার কোন এলাকায় আমরা আবার আমাদের সহনাগরিকদের হারাবো, আবার হয়তো দেখবো হুড়মুড় করে কোনো বাড়ি ভেঙে পড়ছে। খেয়াল করে দেখুন, বাড়িটা শূন্য বাড়ি, বাড়িটা নির্মীয়মান বাড়ি ছিল, বাড়িটা তৈরি হচ্ছিল, ভেঙে পড়েছে পাশের ওই বস্তির ওপর, বস্তি তো বলা যাবে না, উত্তরণের ওপর। কেউ নিজের উত্তরণের পথটা এমনভাবে তৈরি করে নিয়েছিলেন যে কোথাও গিয়ে এই উত্তরণের ওপর অবতরণ করেছে, আর তার ফল দেখতেই তো পাচ্ছেন। এই ঘটনা যদি ঘটে কেউ নিজেকে ক্ষমা করতে পারবেন না। এই জন্য একটুখানি সতর্ক সবাই হলে অন্তত এই সব ঘটনাগুলো ঘটে না। বাকি যা ঘটছে তো ঘটছেই, আমাদের সহনাগরিকদের প্রাণটা একটু নিরাপদ হলে আপনি আমি সবাই একটু নিরাপদ বোধ করতে পারি, এই আর কি। কিন্তু মুশকিল হচ্ছে এই সব নিয়ে ভাবনা চিন্তার সময় কোথায়। এখন তো সব নেতা, সব মন্ত্রী সবাই ব্যস্ত বাছাই করা সব শব্দ ব্যবহার করতে। শব্দই বটে, শব্দ সশব্দে সবাই ছেড়ে যাচ্ছেন, কারণ শব্দ ব্রহ্ম। এবার মুশকিল হচ্ছে কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, তার উপর তো অনেক কিছু নির্ভর করে। জাস্ট একটা উদাহরণ দিই আপনাদের, গতকাল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার শেষ দিন ছিল। তৃণমূল না গেলেও ইন্ডিয়া জোটের অন্য শরিকরা তো ছিল। মুম্বাইয়ের শিবাজি পার্কে বেশ ভালো ভিড় হয়েছিল, মানে সে ভিড় দেখে উৎসাহিত হওয়ার মতো কিন্তু পরিস্থিতি ছিল, যে ছবি দেখিয়ে কংগ্রেস নেতারা বারবার দাবি করছিলেন যে মহারাষ্ট্রে এনডিএকে যথেষ্ট বেগ দেবে ইন্ডিয়া শিবির। এই ভিড় দেখেই সেটা বোঝা যাচ্ছে। গোলটা বাঁধলো অন্য জায়গায়।
রাহুল গান্ধী ভাষণ দিতে গিয়ে বললেন হিন্দু ধর্মে শক্তি নামে একটা শব্দ আছে আর আমরা শক্তির বিরুদ্ধে লড়ছি। ব্যাস, গতকাল থেকে বিজেপি নেতারা সবাই নেমে পড়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাহুলকে তেড়ে আক্রমণ করে দিলেন আর বললেন আমরা সবাই শক্তির আরাধনা করি, ভারতে কেউ শক্তির বিনাশ চাইতে পারে? এখানেই থামেননি মোদী, বলেছেন মহিলারা শক্তির রূপ, এরকম শক্তিকে বিনাশ করার সুযোগ দেবেন? লোপ্পা বল দিয়েছিলেন, চালিয়ে খেলার সুযোগ পেয়েছে বিজেপি, তেড়ে ব্যাট চালিয়েছেন সবাই। শক্তি বিনাশকারীদেরই বিনাশ করার ডাক দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং এই শক্তিকে যত বিভিন্ন রূপে তুলে ধরা যায় সব তুলে ধরেছেন। কাজী শব্দ যে ব্রহ্ম, এটা তৃণমূল নেতাদেরও মনে হয় মাথার মধ্যে রাখা উচিত। জানেন তো, আমাদের যেখানে যত যা কিছু ঘটে চারপাশে, এই আমলে যা কিছু আমরা কোথাও গিয়ে মনে হয় যে সরকার হয়তো দায়ী হতে পারে, সেই দায় সেই দোষ এই মুহূর্তে শুধু বাম আমলের ঘাড়ে চাপিয়ে দিলে এই এত ব্যবহারে অস্ত্রটাই যে একসময় ভোঁতা হয়ে যাবে, আর সেই ভোঁতা অস্ত্রে যে বিরোধীদের কুপকাত করাটা মুশকিল হবে, বরঞ্চ নিজেদের হাত ঠাত থেতলে যেতে পারে, এটা কি রাজ্যের শাসক দল বুঝবে না? বিশেষ করে লোকসভা ভোটের আগে গার্ডেন রিচের মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো। ভেবে দেখুন তো, গোটা জায়গাটার ওই আর্থসামাজিক পটভূমির কথা বলছিলেন, সেই জায়গার চরিত্র, সেই জায়গার ট্র্যাডিশন, এই সব কিছু যদি মাথায় রাখেন এবং ভোট বিন্যাস, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, ভোট আসছে তো, কাজে এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে ফিরহাদ হাকিম যতই বলুন তার ব্যক্তিগত ক্যারিশমার কথা, লোকসভা ভোটে এই ঘটনার প্রভাব পড়ার চান্স একবারেই নেই, এটা জোর দিয়ে বলা যাবে। মালাডায় রাত থেকে টানা ওই এলাকায় ছিলেন, তার কারণ তিনি তো সিঁদুরে মেঘ দেখছেন নিশ্চিতভাবে। তিনি তো শুধু দক্ষিণ কলকাতার সাংসদ বা এবারেও তৃণমূলের প্রার্থী নন, তিনি কলকাতা পুরসভার চেয়ারপারসনও। রমজান মাসে বিপর্যয়ের চাপ কি সেটা মালাডায় টের পাচ্ছেন। এপ্রিলের 10-11 তারিখ নাগাদ তো খুশির ঈদ, তার আগে এরকম মর্মান্তিক ঘটনা যদি ঘটে, ওই এলাকায় খুশি আর কিছু পড়ে থাকবে? আজ সকালেই, যার জন্য এই যে বিপদটা, এই যে গোটা পরিস্থিতিটা কোন জায়গায় চলে গেছে সেটা উপলব্ধি করি। এবং সবথেকে বড় কথা, এটা ঠিক যেভাবে ফিরহাদ হাকিম সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি, নিশ্চিতভাবেই তার ভেতরে উথাল পাথাল চলছিল। কারণ মহানাগরিক, তিনি সহনাগরিকদের এরকম লাশ দেখে বা আরও অনেক লাশ দেখার আশঙ্কায় থেকে কখনো নিশ্চিন্তে থাকতে পারেন? ঠিক একই প্রতিক্রিয়া বোধহয় মুখ্যমন্ত্রীর মধ্যেও হচ্ছিল। তাই সাত সকালে মাথায় সেলাই নিয়েই তিনি ঘটনাস্থলে ছুটে গেছিলেন, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে এসছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় যাওয়ার পর বিরোধীরা তো আরও হাত খুলে খেলতে শুরু করে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সরাসরি ফিরহাদ হাকিমের দিকে আঙুল তুলেছেন, বলছেন নিজের বিধানসভা এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে, এটা কি পুরমন্ত্রী জানতেন না? এ কথা কিন্তু সত্যি। মুখ্যমন্ত্রী বা অন্য তৃণমূল নেতারা যত সহজে ওই ঘটনাস্থলে পৌঁছেছেন, বিরোধীরা কিন্তু সেই সুযোগটা পাননি। বিজেপি বা বাম নেতারা গার্ডেন রিচে গিয়েছিলেন, কিন্তু স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে উল্টে তাদের। এটা ডিজাস্টার, এগুলো খুব কনজেস্টেড এরিয়া। এটা আজকে তৈরি হয়েছে তা নয়, এরিয়াগুলো শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না, এগুলো সমস্তই বেআইনি। কিছু কিছু হয়, অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। মনে করি রাজনীতি করা উচিত নয়, কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে। আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি 48 ঘন্টা পরেও হবে। কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে, গ্রেটার ক্যালকাটাতে হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। নিরীহ গরিব মানুষ, ঝুঁকিতে থাকা মানুষ, তারা খুন হয়েছেন, এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে
শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। তাহলে এখন বাম আমল যে নির্মাণাধীন, যখন থেকে তৃণমূল এখানে মেয়র এসছে, কলকাতায় বেআইনি কাজবারে স্বর্গরাজ্য হয়েছে। সবচেয়ে বড় হচ্ছে মেয়রের যদি সাহস থাকে তাহলে যত বেআইনি বাড়ি আছে ভেঙে দিক। দেখুন, একটা ব্যাপারে সবাই তো একমত, বেআইনি নির্মাণ হয়েছে, কেউ কেউ বেআইনি কাজ করেছে এবং তাদের শাস্তি হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন, মেয়র বলেছেন, বিরোধী দলেরা তো বলছেই আর কি। এবার অভিযুক্ত প্রমোটারকে পুলিশ গ্রেফতারও করেছে, মামলায় 302 অর্থাৎ খুনের ধারাও যোগ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই কড়া ধারায় কার কার বিচার হবে? প্রমোটার ধরা পড়েছে, কিন্তু শুধুই কি তার বিচার হবে? এই অফিসারদের দিকে আঙুল তুলেছেন ফিরহাদ হাকিম। তার পরপরই 3 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কলকাতা পুরসভা। দোষ করলে বিচার হবে, কিন্তু দোষ বা গাফিলতি শুধুই কি এই প্রমোটার আর ইঞ্জিনিয়ারের? এই কথা বললে তো বোধহয় ঘোড়াতেও হাসবে। বিরোধীরা তো হাসছেনই, প্রশ্নও তুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য পরিষ্কার বলেছেন, এটা রাজনীতি করার সময় নয়, রাজনীতি করার সুযোগ ভবিষ্যতে যে অনেক আসবে। তিনিও যেরকম বলেছেন, এ ব্যাপারে কারোরই খুব একটা কোনো সন্দেহ নেই। তবু দু একটা প্রশ্ন না করলেই নয়। দেখুন, 1989 সালের 19শে জুন ওই ভবানীপুরের কুন্দলিয়া ভবন নামে এক বহুতল ভেঙে পড়েছিল, 11 জন মারা যান। 1995 সালের 27শে জুলাই দক্ষিণ কলকাতায় শিবালিক নামে এক আবাসন ভেঙে পড়ে, মারা যান 16 জন। এই সমস্ত ঘটনায় তৎকালীন বিরোধীদের কী ভূমিকা ছিল? দুটো ঘটনার সময় তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, কিন্তু এখন যারা তৃণমূল নেতা তাদের অনেকেই তো তখন কংগ্রেস করতেন। তারা সেই সময়কার শাসক সিপিআইএমকে কি ছেড়ে কথা বলেছিলেন? বাম আমলে বিরোধীরা এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করেছেন বলেই তো এখনকার বিরোধীরা যেরকম রাজনীতি করবেনই এরকম অধিকার পেয়ে যান না, তেমনি 1989 সালে এবং 1995 সালে এই বহুতল বিপর্যয়ের দায় যদি সেই সময়কার সরকারের ঘাড়ে চাপে, তাহলে এই 2024 কেন উল্টোটা হবে? বস্তির নাম বদলে উত্তরণ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। গার্ডেন নিচে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘিঞ্জি এলাকায় বহুতলগুলো আজকে বানানো হয়নি, শত শত বছর আগের তৈরি। মানে আমরা যতই অতীতকে ভুলে সামনে এগোতে চাই না কেন, রাজনীতি ঘুরে ফিরে প্রয়োজন মাফিক আমাদের পিছু টেনে ধরবে। এত কিছু বদলাচ্ছে, রাজনীতি কেন বদলাচ্ছে না? নাকি ইস্যু ভিত্তিক কিছু কিছু বিষয়, সেই সমস্ত ক্ষেত্র, সেগুলোর ক্ষেত্রে রাজনীতি একটু প্রাচীনপন্থী হয়ে পড়ে, আর কিছু কিছু বিষয়ে তার বদলও হয়ে যায় প্রয়োজন মাফিক। এই বিষয়ে স্পষ্ট ধারণা করতে হলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, আর কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। বনলতা সেনের মুখোমুখি বসার স্বাদ ছিল জীবনানন্দ দাশের। এবার তৃণমূল নেতারা এখন ওই জীবনানন্দের মতোই অপেক্ষা করে বসে আছে। না, বনলতা সেনের জন্য নয়, তৃণমূল অপেক্ষায় আছে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন বিজেপি প্রতিনিধিরা। খেয়াল করে দেখুন, এই যত ভোট এগিয়ে আসছে, মানে ভোটের প্রচার শুরু হয়ে যাওয়ার পর থেকে সব দলই কিন্তু নতুনত্ব আনছে তাদের স্ট্র্যাটেজিতে, এবং এই স্ট্র্যাটেজিটা প্রতি মুহূর্তে ইম্প্রোভাইজ করছে, চেঞ্জ করছে। তার আগে কী ঘটছিল তৃণমূল? তারা ওই একটা জায়গায় আঘাত করছিল, কেন্দ্রীয় বঞ্চনা। কোথাও গিয়ে 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কোথাও গিয়ে আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এই সমস্ত প্রচারটা তারা চালাচ্ছিলেন এবং লাগাতার চালাচ্ছিলেন। শুধু চালাচ্ছিলেন না, তার ফসল তোলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ডায়মন্ড মডেলের জন্ম দিয়ে বসে আছেন, যেখানে তিনি নিজে উদ্যোগী হয়ে টাকা দিয়েছেন, এবং টাকা দেওয়ার ক্ষেত্রে শুধু দেননি, সরকারকে এমন চাপে ফেলেছেন যে সরকার বাধ্য হয়েছে কোথাও গিয়ে নিজেদের পকেট থেকে টাকা দিতে। এই অবধি তো গোটা বিষয়টা ঠিক ছিল, বঞ্চনা এবং তাতে মানুষের যে কোথায় ক্ষতি এবং মানুষের পাশে যে একমাত্র তারা দাঁড়ান, এই বিষয়টা তারা প্রচার করে ফেলেছিলেন।
কিন্তু এই জায়গাটা ওই ভোট ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত বোধহয় ঠিকঠাক ছিল। ভোট ঘোষণা মানে ভোট যত এগিয়ে আসবে ততই মনে হচ্ছে তাদের আরেকটু জোরদার করার দরকার, একটু নতুনত্ব আনার দরকার। একঘেয়ে হয়ে যাচ্ছে গোটা বিষয়গুলো। কারণ সেই কবে তিনি দিল্লি গিয়ে ওখানে ধর্ণা দিয়েছিলেন, তারপর রাজভবনের সামনে ধর্ণায় বসেছেন, সবই তো একই ইস্যুতে। ভ্যারাইটিস রকম জিনিসপত্র করা হয়ে গেছে। এবার ওইগুলো পুরনো হয়ে গেছে যখন, নতুনত্ব দরকার। কারণ এই চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং, জানেন তো। বৈচিত্র্যটা, বদলটা, এটাই পৃথিবীতে একমাত্র সত্য। সুতরাং তারা তাদের স্ট্র্যাটেজি বদলে ফেলেছেন। গত সপ্তাহ থেকেই দেখুন ভোটের প্রচার শুরু করে দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। প্রথম সভা ময়নাগুড়িতে। 100 দিনের প্রকল্প আর আবাস যোজনায় কেন্দ্র বাংলাকে বঞ্চনা করেছে কি করেনি এই নিয়ে প্রথম চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। জনসমক্ষে ডিবেট চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি। এবার এই ধরনের ডিবেটগুলো আমাদের রাজনীতিতে কিন্তু একটু অন্যরকম, মানে চট করে এই বিভিন্ন আমাদের চ্যানেলগুলোতে এসে যে ডিবেটটা করেন সেটা তো ছেড়ে দিন, কিন্তু সেটা বাদ দিয়ে সরাসরি একজন আরেকজনের সামনে দাঁড়িয়ে যে চ্যালেঞ্জ ছুড়বেন, আরেকজন সেই চ্যালেঞ্জের জবাব দেবেন, এই স্ট্র্যাটেজিটা এখনও কেউ দেখেননি আর কি। এটা হয়ওনি এখন অবধি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অভিষেক ব্যানার্জির চ্যালেঞ্জের জবাব দিয়ে বসেছিল বিজেপি। সঙ্গে সঙ্গে অভিষেক আরেক ধাপে এগিয়ে গেছিলেন, যে খোলা মঞ্চে তিনি ডেকে পাঠাচ্ছিলেন, আহ্বান জানাচ্ছিলেন বিজেপি নেতাদের ডিবেটের জন্য। আজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা ছিল। এবার তার আগের থেকেই কিন্তু প্রেক্ষাপট প্রস্তুত হচ্ছিল। ওই যে বললাম স্ট্র্যাটেজিটা একটু একটু করে বদলাচ্ছিল। এবার হচ্ছে এই চ্যালেঞ্জের স্ট্র্যাটেজির জবাব যখন দিয়েছে, এবং খেয়াল করে দেখুন যে অভিষেক বারবার বলছিলেন যে কোথাও গিয়ে 3 বছর ধরে টাকা পয়সা আসছে না, তারপরে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতেই শুভেন্দু অধিকারী তিনি 2022 সালে কেন্দ্র কত টাকা দিয়েছে সেই ফিরিস্তি দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে চ্যালেঞ্জ আর তার জবাব এই দুটোই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলছিল। কিন্তু পাশাপাশি অভিষেক কিন্তু আস্তে আস্তে গুটিটা সারাচ্ছিলেন ওই একটা জায়গায়। স্ট্র্যাটেজিটার একটুখানি বদল দরকার, তো নয়তো ওখানটায় সওয়াল জবাব চলে যাচ্ছে। এক পেশা হওয়ার জায়গাটা তো একটা দরকার, তাই না? নাহলে নিজেদের জয়ের জায়গাটা, নিজেদের আধিপত্যের জায়গাটা কীভাবে তারা লোকের সামনে তুলে ধরবেন। তাই জন্যই ক্ষেত্রটা প্রস্তুত করতে গতকাল থেকেই ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যরা রাজ্য বিজেপি সভাপতিকে চ্যালেঞ্জ জানানো শুরু করেছিলেন। বলেছিলেন তৃণমূলের অভিযোগ যদি মিথ্যে হয়, কেন্দ্রীয় বরাদ্দের হিসেব নিকেশ নিয়ে অভিষেকের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। আজ গঙ্গারামপুরে সভা করতে উঠে মানে ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছিল। তারপর অভিষেক বলেছেন সুকান্ত মজুমদার যখন যেখানে চাইবেন তিনি বিতর্কে প্রস্তুত। বিজেপি রাজ্য সভাপতি যেন হাতে কাগজপত্র নিয়ে আসেন। প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, কোনো নেতার ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান আপনি জায়গা ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। বসা তো যাই, কিন্তু আমাদের সংস্কৃতিতে বলে শাস্ত্রার্থ বা যুক্তির লড়াই সবসময় সমকক্ষ লোকের মধ্যে হয়। অর্থাৎ আগে যেমন বিভিন্ন ডিগ্রি ছিল, যারা তীর্থ, পণ্ডিত, এরকম সমকক্ষের হয়। চোর আর শিক্ষক তো একসাথে এক প্রেমে তর্ক করতে পারে না, কিন্তু খারাপ হয়ে যাবে। এটা শিক্ষকদের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। আচ্ছা, কি বললেন বলুন তো সুকান্ত মজুমদার? শিক্ষকদের মান সম্মান থাকবে কি না সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন বিজেপির রাজ্য সভাপতি। আচ্ছা, এই রাজ্যে শিক্ষকদের মান সম্মান নিয়ে টানাটানি সেটা কি নতুন কিছু নাকি? আছে কিছু। আর দেখুন, শিক্ষক নিয়োগে দুর্নীতি আর মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ওই টাকার পাহাড় উদ্ধারের পর রাজ্যের শিক্ষক সমাজের দিকে তো এখন সন্দেহের চোখে তাকানোটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করে দেখুন, চেনা জানা কোনো টিচার থাকলে তার সাথে কথা বলে দেখুন। যারা ন্যায্য শিক্ষক শিক্ষিকা, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তারাও আজকাল কীরকম গুটিয়ে থাকেন, লজ্জায় অস্বস্তিতে ভোগেন। এবার বিজেপির রাজ্য সভাপতিকে না পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে আবার ওখানে থেমে গেছেন তা কিন্তু না, সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
অভিষেক বলেছেন যে গত 3 বছরে আবাস 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে তা যেন বালুরঘাটে ভোট প্রচারে এসে বলে যান নরেন্দ্র মোদী। এবার রাজ্য বিজেপির কেউ তার চ্যালেঞ্জে সাড়া দিচ্ছে না বলে কি তৃণমূল সাধারণ সম্পাদক তার কৌশলটা আরেক দফা বদলালেন? এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসলেন। খেয়াল করে দেখুন আসল বিষয়টা কি। গোটা বিষয়টা এতদিন পর্যন্ত ছিল বঞ্চনার প্রতিবাদ, হিসেব নিকেশ। এরা বলছেন যে সরকার, এই রাজ্য সরকারকে বঞ্চনা করা হয়েছে, এ রাজ্যের মানুষকে বঞ্চনা করা হয়েছে, কেন্দ্র বঞ্চনা করেছে। আর ওদিকে শুভেন্দু অধিকারী হিসেব দিয়ে বলছিলেন যে টাকা পয়সা এসছে। তার আগেও কেন্দ্রীয় সরকার বলেছেন তারা যে টাকা পয়সা দিয়েছেন প্রচুর টাকা পয়সা, কিন্তু সেই টাকা পয়সার হিসেব আসেনি, এই জন্যেই আর টাকা পয়সা দেওয়া হচ্ছে না। মানে ওই জায়গাটায় কিন্তু দুপক্ষেরই কিছু বলার ছিল। সেখান থেকে গোটা বিষয়টা কোথায় চলে এলো? চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছেন কি করছেন না, সামনাসামনি ডিবেটে বসছেন কি বসছেন না। পাওয়া না পাওয়াটা আর এখন ইস্যু না, ইস্যুটা হচ্ছে ডিবেটে ডাকলেন কিন্তু ডিবেটে কেউ এলেন না। এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জায়গা। রাজনীতি কখন যে নন ইস্যুকে ইস্যু করে দেয় সেটা কিন্তু চট করে ধরতে পারবেন না। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেখুন সময়ের সঙ্গে সঙ্গে কৌশল বদলটা যদি অভিষেকের রাজনীতি হয়, স্ট্র্যাটেজি হয়, তাহলে তৃণমূলে যারা অভিষেকপন্থী বলে পরিচিত তাদের অনুপ্রেরণার কিন্তু কোনো অভাব হবে না। 2021-এ এই বিধানসভার ভোটেই নন্দীগ্রামে হেরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই হারের জ্বালা ভবানীপুরে জিতেও তার পক্ষে কিন্তু ভোলা সম্ভব হয়নি। এটা আমরা বারবার টের পেয়েছি। এবার 2023-এ পঞ্চায়েত ভোটের আগে কুণাল ঘোষকে এই পূর্ব মেদিনীপুরের জেলা সংগঠন দেখভালের দায়িত্ব দিয়েছিল তৃণমূল, আর সেই থেকেই পূর্ব মেদিনীপুর কুণাল ঘোষের সেকেন্ড হোম। লোকসভা ভোটের আগে ফের তাকে কি দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হয়েছে? দেখুন দায়িত্ব মানুষকে ম্যাচিওর করে তোলে, পরিণত করে তোলে। জেলা সংগঠন দেখভালের দায়িত্ব সম্পর্কে নতুন করে সচেতন হওয়াতেই কি কোথাও গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণের কৌশল বদলেছেন এই তৃণমূলের রাজ্য সম্পাদক, নাকি তিনি অনুপ্রাণিত হয়েছেন তার সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখে? তিনি স্ট্র্যাটেজি বদলাচ্ছেন, সুতরাং রাজ্য সম্পাদক তিনিও যে স্ট্র্যাটেজি বদলাবেন এতে আর অবাক হওয়ার কী আছে? প্রথম দিকে যতদিন বিচারপতির চেয়ারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন ততদিন তাকে ধারালো সব আক্রমণ করতেন কুণাল ঘোষ, একদম সরাসরি অ্যাটাক, ব্যক্তি আক্রমণও ছিল তার মধ্যে। কিন্তু ইদানিং সেটা করছিলেন না, বরং তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি আস্তে আস্তে স্ট্র্যাটেজিটা বদলাচ্ছেন। এবার তো দেখলাম মনে হচ্ছে তমলুকের এই বিজেপি প্রার্থী, মানে এখনও তার নামটা ঘোষণা হয়নি কিন্তু ঘোষণা হয়ে যাবে এটা মোটামুটি সবাই ধরে নিয়েছে। ফলে তার ভবিষ্যৎ নিয়ে কুণাল ঘোষ কোথায় যেন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই লোকসভা ভোটের ফলাফল সম্পর্কে আগাম সতর্ক করছেন। তার মানে কুণাল ঘোষের পরামর্শ বলুন, শুভানুধ্যায়ীর মতো করে খানিকটা বোঝানোর ব্যাপার বলুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার পরামর্শ, কেউ নাকি তাকে গাছে তুলে মই কেড়ে নেবেন। মানে এবার এটা কেউ বলতে শুভেন্দু অধিকারীকেই বুঝিয়েছেন আর কি। তৃণমূলের রাজ্য সম্পাদক কি বুঝিয়ে দিচ্ছেন যে তারা অ্যাকচুয়ালি তমলুকে অভিজিৎ গাঙ্গুলি নয়, প্রতিপক্ষ হিসেবে শুভেন্দু অধিকারীকেই দেখছেন। অভিজিৎ গাঙ্গুলির মুখের ওপর শুভেন্দু অধিকারীর মুখোশ যদি তৃণমূল রাজ্য সম্পাদকের চোখে ভাসে তাহলে কিন্তু বুঝতে হবে এই তমলুকে নন্দীগ্রামের বদলার ম্যাচ খেলতে নামছে তৃণমূল। হ্যাঁ, এই লোকসভা নির্বাচনেও পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2 মাস প্রচারে থাকবেন, 2 মাস পরে দেখবেন চারপাশে ধুধু মরুভূমি এবং 1 গ্লাস জল দেওয়ার লোক নেই। তখন শুভেন্দু নিজের অধিকার কায়েম রাখতে একে হারিয়ে দেবে। আমি ওনাকে শুভেচ্ছা জানিয়েছি প্রথম কথা, তারপর বলেছি যে
আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ। তারপর বলেছি ভালো থাকবেন। এক যুগ আগে কার্তিক কলিং কার্তিক বলে একটা সিনেমা হয়েছিল, আজকে হঠাৎ করে এই সিনেমাটার কথা মনে পড়ে গেল, জানেন তো, অন্য কোনো কারণে না, মানে সিনেমার ভেতরে কী আছে তার জন্যে না, ওই নামটার জন্যে। আজ যেটা ঘটলো সেটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে রাজীব রিমুভস রাজীব, রাজীব কুমারকে সরিয়ে দিলেন রাজীব কুমার। যিনি সরালেন তিনি মুখ্য নির্বাচন কমিশনার, আর যাকে সরানো হলো তিনি রাজ্য পুলিশের ডিজি, বড় অফিসার, বড় বিতর্কিত অফিসার। নির্বাচন কমিশন ভোট ঘোষণার দিনই বলেছিল যে 3 বছর পদে রয়েছেন এরকম সব অফিসারদের জন্য সরিয়ে দেওয়া হয়, নাহলে কমিশন ব্যবস্থা নেবে। এটা ঠিক আছে, এটা প্রতি ভোটের সময়ই নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পরপর হয়ে থাকে, এটাই বলা হয়, এটাই করা হয়, এটাই রুটিন মাফিক ব্যাপার আর কি। কিন্তু রাজীব কুমার তিনি রাজ্য পুলিশের ডিজি পদে বসেছেন মাত্র 82 দিন হলো, তাও কেন আজ দুপুরে তাকে সরিয়ে দিল কমিশন? কারণ রাজীব কুমারের ট্র্যাক রেকর্ড, এর আগেও একবার তাকে অপসারিত হতে হয়েছে, আগেও একবার ভোটের সময় তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন 2016 সালে বিধানসভা ভোট। তখন রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার ছিলেন। সেই সময় রাজীবের বিরুদ্ধে শাসক ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিল বিরোধীরা, আর তাতে মান্যতা দিয়েছিল কোথাও কমিশন, তারপরেই অ্যাকশান নিয়ে নেয় কমিশন আর কি। সাধারণত যাকে একবার সরিয়ে দেওয়া হয় তাকে পরে আর নির্বাচনের সময় এইভাবে কাজে কোথাও যুক্ত থাকতে দেওয়া হয় না। রাজীবের ক্ষেত্রেও সেটাই হয়েছে বলে শোনা যাচ্ছে। স্বভাবতই শাসক দল কমিশনের বিরুদ্ধে তীর ছোড়ার নতুন সুযোগ পেয়ে গেছে। এবার কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারা, আর বিজেপি নেতারা তারা যুক্তি দিচ্ছেন কমিশন তো গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ডের মতো এনডিও শাসিত রাজ্যেও স্বরাষ্ট্র সচিব পদে বদলির নির্দেশ দিয়েছে, সুতরাং কমিশন নিরপেক্ষ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন, ওনাকে সিবিআই ধরতে গেছিল, মুখ্যমন্ত্রী তারও ধর্নায় বসলেন। অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল, এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না। বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে, তারা এজেন্সিগুলো দখল নিয়ে নিয়েছে, চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ফলে যথারীতি যেটা হওয়ার সেটা হয়েছে, রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। আর তার মাঝখানেই রাজ্যের নতুন ডিজি হয়ে গেছেন বিবেক সহায়। ডিজি হোমগার্ড পদে ছিলেন, এই নামটাও যে একেবারে বিতর্কমুক্ত সেরকম নয়। 2021 সালে ওই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তার পদে ছিলেন বিবেক সহায়। আর সেই ঘটনার পর নির্বাচন কমিশনই গাফিলতির অভিযোগে বিবেক সহায়কে সরিয়ে দেয়। পরে আবার বিবেক ফের ওই পদে ফেরেন, কিন্তু 2022 সালের জুলাইয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন এক আগন্তুক, নিরাপত্তায় গাফিলতি, সুতরাং সেই অভিযোগে ফের একবার তাকে সরে যেতে হয়। সোজা কথা, সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তৎকালীন নিরাপত্তা অধিকর্তা বিবেককে। সেবার আর কমিশন নয়, সরিয়ে দিয়েছিল নবান্নই। আজ রাজীবকে সরানোর পর কমিশন বলে দিয়েছিল যে বিকেল 5টার মধ্যে 3 অফিসারের নাম পাঠাতে হবে, রাজ্যই পাঠাবে আর কি। এবার রাজ্য যে তালিকা পাঠিয়েছিল তার প্রথম নামটাই ছিল বিবেক সহায়। এই তালিকা দেখে কিন্তু একটা জিনিস আবার স্পষ্ট হয়ে গেল, সিনিয়রিটি মেনে রাজ্যের ডিজি নিয়োগ হয়নি। রাজীব কুমার 1989 সালের আইপিএস অফিসার, বিবেক সহায় 1988 সালের আইপিএস অফিসার। এবার নবান্ন বিবেককে রাজ্য পুলিশের ডিজি পদে উন্নীত না করলেও কমিশনের সিদ্ধান্তে অবসরের আগে রাজ্যের ডিজি হওয়া হয়ে গেল বিবেকের। এবং ঘটনা হলো ভোট চলাকালীনই কিন্তু বিবেক সহায়ের রিটায়ারমেন্ট রয়েছে। 1964 সালের 17ই মে বিবেক সহায়ের জন্ম, সেই অনুযায়ী ঠিক 2 মাস পরেই তার কর্মজীবনের শেষ দিন। তারপরেও 3টে দফায় নির্বাচন বাকি থাকবে রাজ্যে। তাহলে কি ভোট শেষের আগে ফের একজন নতুন ডিজি পেয়ে যাবে বাংলা? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা তথ্য দিয়ে রাখি। এই মুহূর্তে কিন্তু
মানে কোথাও গিয়ে বিবেকের পরিবারে, বৃহত্তর পরিবারে খুশির হাওয়া বইছে, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কারণ বিবেক সহায়ের ভাই বিকাশ সহায়ও আইপিএস অফিসার এবং তিনি গুজরাট পুলিশের ডিজি। দুই ভাই দুই রাজ্যের ডিজি, এরকম চট করে দেখা যায়? দেখুন, কমিশন যদি রাজীব কুমারকে না সরাতো তাহলে কিন্তু দেশে এরকম একটা বিরল উদাহরণ তৈরি হতো না। এবার সরানোর পরেও যাকে কমিশন কোথাও গিয়ে দায়িত্ব দিল তার রেকমেন্ডেশন কিন্তু আবার রাজ্যের তরফ থেকেই এসছে এবং সেই রেকমেন্ডেশনটা দিতে গিয়ে রাজ্য প্রকাশ করে দিল সিনিয়রিটির হিসেবে পরপর কারা কারা আছেন। মানে কোথাও গিয়ে তারাও অতীতে কোনো সিনিয়রিটিকে অগ্রাহ্য করেছিলেন, এই বিষয়টাও স্পষ্ট হয়ে গেল। একটা দুটো সিদ্ধান্ত, তার মধ্যে কত কিছু স্পষ্ট হয়ে যায় বলুন তো। ভাইলেশন করে অফিসার তো অনেককেই দেখেছেন, আমি এক্ষুনি নাম বলবো না, অনেকগুলো এসপি আছেন পুরুলিয়ার এসপি সহ, যাদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল কিন্তু তারা আবার রিইনস্টেট করেছে। আমি দাবি করব ইলেকশন কমিশনকে এদেরকে আপাতত যারা আইএস আইপিএস তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেন। শুধু রাজীব কুমার নয়, তৃণমূলের যত দালাল ইনএফিসিয়েন্ট চোরটা পুলিশ অফিসার আছে তাদেরকে সরাতে হবে নির্বাচনী কাজ থেকে। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, এই যদি প্রশ্ন ওঠে যে নির্বাচন কমিশন কেন মাত্র 82 দিন ক্ষমতায় থাকার মানে দায়িত্বে থাকার পর রাজীব কুমারকে সরিয়ে দিল, তাহলে তো এটাও প্রশ্ন উঠবে যে সিনিয়রিটি অগ্রাহ্য করে কেন রাজীব কুমারকে এর আগে ডিজি বানানো হয়েছিল। সবই প্রশ্ন, উত্তরগুলো যারা করেছেন তারাই হয়তো জানেন। আমরা শুধু এটা জানি যে এটা মার্চ মাস, এই সময় বিভিন্ন বেসরকারি কোম্পানির অ্যাপ্রেজালের সময়, মানে ওই বিভিন্ন লোকের রেজাল্ট বেরোয় আর কি, কে কীরকম কাজকর্ম করেছেন সেই পরীক্ষা টরীক্ষা, বছর ভর তার পারফরমেন্স, সেগুলো পরীক্ষা টরীক্ষা করে দেওয়া হয় এবং তারপরেই তার ভিত্তিতে তারা কে কত নম্বর পাচ্ছেন, এই নম্বর পাওয়াটাও আবার খুব ইন্টারেস্টিং। এর ভিত্তিতেই তো আবার ওই ইনক্রিমেন্ট, মানে যত সামান্য যা কিছু একটুখানি বাজার দরের সাথে মানিয়ে নেওয়ার জন্য কিছু বাড়ে ঠাড়ে কিনা সেটা ঠিকঠাক হয় আর কি। এবার কর্পোরেটের ভাষায় এই সময়টা কর্মীদের কেয়ারে ফিল আপ করার সময়, অর্থাৎ কি রেজাল্ট এরিয়া, কোন কোন জায়গায় তাদের পারফর্ম করার কথা, কি টার্গেট ছিল এবং তারা কি করেছেন সেইটা খতিয়ে দেখার সময়। এবং সে ব্যাপারে আগে কর্মীকে নিজেকে নম্বর দিতে হয় যে তিনি কিভাবে দেখছেন নিজেকে, নিজের পারফরমেন্সকে। তারপর না হয় তার ওপরে যারা বসে আছেন তার বসেরা ঠিক করবেন যে তিনি যেটা বলেছেন সেটা ঠিক কিনা। মানে এটা বেশ গোটা বিষয়টার মধ্যে একটা বেশ সৎ প্রচেষ্টা ব্যাপার থাকে আর কি, যে আপনি নিজে ন্যায্য প্রচেষ্টা, একটা পোয়েটিক জাস্টিস, আপনি নিজেকে দেখছেন, তারপরে আপনার ভিত্তিতে, আপনার বিচারের ভিত্তিতেই আপনার কোথাও গিয়ে ইনক্রিমেন্ট, মাইনে বাড়াটারা সেগুলো নির্ভর করছে, এরকম একটা বিষয় আর কি। ধরে নেওয়া যাক রাজীব কুমারকে কেয়ারে করতে দিল রাজ্য সরকার, তিনি কি করবেন? নিজেকে কত নম্বর দেবেন? লোকসভা ভোটের ঠিক মুখে রাজীব কুমার বাধ্য হলেন ডিজির চেয়ার ছাড়তে, কিন্তু তার আগে সন্দেশখালির মতো বড় বিতর্ক সামলেছেন, নিজে সেখানে ছুটে গেছেন, রাত জেগেছেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন, সিভিক ভলেন্টিয়ারদের টিপস দিয়েছেন। আর তিনি সন্দেশখালির থেকে ঘুরে আসার দিন কয়েক পরেই পুলিশ শাহজাহানকে গ্রেফতার দেখিয়েছে। এই সব কটা পয়েন্ট কি রাজীব কুমারের সপক্ষে যাবে না, নাকি এই সব কটা পজিটিভ দিক একটা নেগেটিভ পয়েন্টেই মাইনাস হয়ে যাবে? শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখতে পারেনি রাজ্য পুলিশ, সিবিআইয়ের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। দেখুন, সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় শাহজাহানকে জেরা করে তার ভাই আলমগীর সহ আরও কয়েকজনকে তো ইতিমধ্যেই গ্রেফতার করে ফেলেছে সিবিআই। লোকসভা ভোটের আগে সন্দেশখালির বাঘের বিশ্বস্ত সঙ্গীরা যদি ওই কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে চলে যায়, তাহলে বাঘের ডেরায় ঘাসফুলের বাগান একই রকম থাকবে তো?